নমস্কার বন্ধুরা। আমি ডক্টর অমরিশ কুমার ঝা। আজকে আমার লাইভ টকে সাবজেক্ট হচ্ছে কমন অর্থোপেডিক প্রবলেমস ইন এল্ডারলি or rather dependent elderly, how to manage। মানে বয়স্কর লোকে কমন প্রবলেমগুলো কি করে, বয়স্কর লোকে কমন প্রবলেম যেগুলো হয় আমাদের কমনলি, তার how will you manage at home and when will you visit the hospital। তো টপিকটা খুবই ইম্পর্টেন্ট because we usually face these problems day in day out, ডেইলির সমস্যা। সবার বাড়িতে বয়স্ক সিনিয়র লোক থাকেন। ওকে, সো আই এম কন্টিনিউ। তো জাস্ট টু রিপিট, আমাদের দ্য টক অফ দ্য ডে ইজ how to manage common orthopedic problems in elderly population। দুটো সমস্যা আছে এল্ডারলি পপুলেশনে। বয়স্কর লোকের দু রকম সমস্যা হয়। একটা সমস্যা হতে পারে ডিউ টু ইঞ্জুরি, ফল, ট্রমা, और সেকেন্ড হতে পারে যা এজ রিলেটেড সমস্যাগুলো আছে, লাইক অস্টিওপোরোসিস, হাড়টা নরম হয়ে যাওয়া, অস্টিও আর্থরাইটিস মানে ক্ষয়, স্পন্ডাইলোসিস মানে এই ক্যাটাগরির প্রবলেম। ফার্স্ট প্রবলেম ডিউ টু ট্রমা অর ইঞ্জুরি, যেটা কমনলি হয় আমাদের পড়ে যাওয়ার জন্য, বাথরুম ফল বা বেড থেকে ফল, এই পড়ে যাওয়ার জন্য যে প্রবলেমসগুলো আছে, দিজ আর বেসিক্যালি ইমার্জেন্সি কন্ডিশনস। আর সেকেন্ড গ্রুপ হচ্ছে যেটা বয়স রিলেটেড সমস্যাগুলো। এবার আগে আমি বয়স রিলেটেড, এজ রিলেটেড প্রবলেমসগুলো বলছি। তো আই হ্যাভ টকড অ্যাবাউট ডিজেনারেটিভ চেঞ্জেস। আগে অনেকবার বলা হয়েছে, অনেক ভিডিও রিলিজ করা হয়েছে, ফেসবুক লাইভে বলেছি, অনেকগুলো আমার ইউটিউবে আছে অ্যাবাউট ডিজেনারেটিভ চেঞ্জেস। লাইক ডিজেনারেটিভ চেঞ্জ মানে হচ্ছে বয়স বাড়লে যে ক্ষয় হয়, তাকেই আমরা ডিজেনারেশন বলি। হাঁটুতে হলে দ্যাট ইজ অস্টিও আর্থরাইটিস, মানে হিপ জয়েন্টে হলে আমরা অস্টিও আর্থরাইটিস, অ্যাঙ্কল জয়েন্টে হলে অস্টিও আর্থরাইটিস বলি। আর সেম প্রবলেমটা কোমরে, ঘাড়ে বা পিঠে হলে তাকে আমরা বলি স্পন্ডাইলোসিস। সো দিজ আর ডিজেনারেটিভ চেঞ্জেস। অনেকবার এটা নিয়ে কথা বলেছি কি অস্টিও আর্থরাইটিস কীভাবে ম্যানেজ করবেন বাড়িতে, স্পন্ডাইলোসিস কীভাবে ম্যানেজ করবেন, ব্যাক প্রবলেমসগুলো কী করে ম্যানেজ করবেন, কোমরে ব্যথাগুলো কী করে ম্যানেজ করবেন। তো এটা নিয়ে অনেকবার টক হয়ে গেছে। যেটা কম এখন অবধি আমাদের গ্রুপে ডিসকাশন হয়েছে, দ্যাট ইজ অস্টিওপোরোসিস। এবার অস্টিওপোরোসিস জিনিসটা কি? কারণ অস্টিওপোরোসিস ইনভ্যারিয়েবলি আফটার সার্টেন এজ সবারই হয়। মানে ইটস নট আ ডিজিজ, ইটস এ এজ রিলেটেড ইস্যু, ইটস এ এজ রিলেটেড প্রবলেম। কি হয়? অস্টিওপোরোসিসে বোনের ডেন্সিটি কমে যায়, ইয়োর বোন বিকামস উইক, তার ডেন্সিটি কমে যাচ্ছে, আর টু বি ভেরি সিম্পল, নরম হয়ে যায়, বোনটা ইজ বিকাম সফট। যত বয়স বাড়বে আমাদের রেগুলারলি নতুন করে হাড় ফরমেশনে প্রসেস আছে। যে ডেড অর ড্যামেজড বোনসগুলো থাকে লাইক আদার অর্গেনস, সেটা রিপ্লেস হতে থাকে শরীরে, আর সেম জায়গাতে নতুন হাড়গুলো ডিপোজিট হতে থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু বয়স বাড়লে কি হয়, রিজর্পশন মানে বাহার করে নেওয়া, ডেডগুলো, ড্যামেজড হাড়গুলো বা যার এজ হয়ে গেছে সে হাড়গুলো তো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে শরীরে, কিন্তু নতুন হাড়গুলো ফরমেশন সে স্পিডে হয় না বলে দ্য বোনস বিকাম অস্টিওপোরোটিক। এবার অস্টিওপোরোসিসের সিগনিফিকেন্স কি? অস্টিওপোরোসিস ইজ নট এ ডিজিজ, ইটস এজ রিলেটেড ইস্যু, অ্যান্ড নাম্বার টু হচ্ছে ইটস নট কিউরেবল। অস্টিওপোরোসিসে আপনার কিওর হয়ে গেল সেটা হবে না। অস্টিওপোরোসিসে বেসিক্যালি আমাদের এম থাকে টু প্রিভেন্ট দ্য স্পিড অর দ্য সিভিয়ারিটি অফ অস্টিওপোরোসিস অর স্পিড অফ প্রোগ্রেশন অফ অস্টিওপোরোসিস, অ্যান্ড সেকেন্ড আমাদের এম থাকে টু প্রিভেন্ট অস্টিওপোরোটিক রিলেটেড ফ্র্যাকচার্স।
দ্যাট ইজ দ্য মেইন এম। তো বয়স্কর লোকে কি কি সমস্যা হয়, নাম্বার ওয়ান বললাম ডিজেনারেটিভ চেঞ্জেস, অস্টিওপোরোসিস। তার সঙ্গে থার্ড প্রবলেম যেটা আমাদের খুব কমন হয়, দ্যাট ইজ ব্যালেন্স রিলেটেড ইস্যুজ। এটা অর্থোপেডিক পার্টের মধ্যেই কিছুটা নিউরোলজিক্যাল ইস্যুজ থাকে, কিছুটা প্রোপ্রায়োসেপশন, মানে বডির যে একটা আমি হাঁটছি, আমি দাঁড়াচ্ছি, আমাদের একটা সিগন্যাল থাকে সবসময় আমাদের কোন বডি পার্ট কোথায় আছে, পা কোন রকম ফেলছি, কীরকম কত ডিস্টেন্সে ফেলছি, দিজ আর নোন অ্যাজ প্রোপ্রায়োসেপশন। তো বয়স বাড়লে কি হয়, প্রোপ্রায়োসেপশন কমে যায়, তার জন্য ব্যালেন্সে প্রবলেম থাকে। এবার ব্যালেন্সে প্রবলেম হলে মানুষের বারবার পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো এই পড়ে যাওয়ার জন্য মাল্টিপল ফ্র্যাকচারস হতে পারে, বা অনেক সময় অনেক সিভিয়ার ইঞ্জুরি হয়ে যায়, ইভেন নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হয়, ব্রেনে ইঞ্জুরি হয়। তো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট কি ব্যালেন্স রিলেটেড ইস্যুজটাকে আপনাকে মাথাতে রাখতে হবে। আপনার বাড়িতে বয়স্কর লোক থাকলে তার হাঁটা চালাতে আপনি ফিল করলে কি ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, ইট মোস্টলি হ্যাপেন্স উইথ ডায়াবেটিক পেশেন্টস, বা যার অন্য নিউরোলজিক্যাল ইস্যুজ আছে, নিউরোলজিক্যাল প্রবলেম আছে, ওনাদের বেশি হয়। তো এই দিস শুড বি টেকেন কেয়ার অফ। তার জন্য কি করতে হবে, ফিজিওথেরাপি করাতে হয়, রেগুলার বেসিসে প্রোপ্রায়োসেপটিভ অ্যান্ড আরওএম মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হয়। সে এক্সারসাইজ করে ব্যালেন্সটা ঠিক থাকে। আর যেটা বলা হয় ব্যালেন্স কম হলে, অ্যাপার্ট ফ্রম ফিজিওথেরাপি এক্সারসাইজ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, আমরা বলি কি সিনিয়র লোককে সবসময় আস্ক দেম টু ওয়াক উইথ আ হেল্প লাইক স্টিক অর ওয়াকার। ওয়াকার মানে অনেক সময় বা খুব সিনিয়র হয়ে গেলে যার ব্যালেন্সে সিভিয়ার প্রবলেম থাকলে তাদের ওয়াকারও দরকার লাগে, বা ইন জেনারেল একটা স্টিক বা সিম্পল এলবো ক্রাচ নিলে হয়ে যায়। কিছু পেশেন্টে যার ডিজেনারেশন জন্য অ্যান্ড অস্টিওপোরোসিস জন্য কোমরে ডিফর্মিটি হয়ে যায়, বা সিভিয়ার স্টুপিং ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে যাওয়ার প্রবলেম থাকে, তাদেরকে আমরা বলি মোল্ডেড ব্রেস ইউজ করতে, বেল্ট ইউজ করতে, যেটা আমরা টেলার ব্রেস, এলএস কর্সেট, অনেক সময় লং টেলার ব্রেস যেটা সার্ভাইকাল স্পাইনকেও সাপোর্ট দেয়, সেরকম ব্রেসেস আমরা ইউজ করতে বলি। তো দিজ থিংস শুড বি kept in mind if you have elderly patients at your home, because এটা ইনিশিয়ালি আপনি ইগনোর করলে মাইনর ইস্যুজগুলো, মাইনর ব্যালেন্স প্রবলেম, মাইনর ভিজনে অনেক সময় প্রবলেম থাকে, রেফ্র্যাক্টরি এরার, মানে বয়স বাড়লে লোকের একটা ভিজন কমে যায়, তার জন্য অনেক সময় এই ফ্রিকুয়েন্ট ফল হয় বাড়িতে, বা এমনি বাথরুম ফল, এগুলো হতে থাকে। তো চোখের কোনো প্রবলেম থাকলে সেই চোখের প্রবলেমটাকে শুড বি টেকেন কেয়ার অফ। দিস থিংস আর রিলেটেড উইথ অর্থোপেডিক্স, দ্যাটস ওয়াই আমি একটু একটু করে টাচ করে গেলাম। এবার ফ্র্যাকচার কি হতে পারে, আর ফ্র্যাকচার এই বয়সে সব কিছু মিলিয়ে লাইক ব্যালেন্স ইস্যু, অস্টিওপোরোসিস, ডিজেনারেশন, সব কিছু মিলিয়ে একটা টেন্ডেন্সি থাকে ফ্র্যাকচার হয়ে যাওয়ার, সামটাইমস মাল্টিপল ফ্র্যাকচার, আর অনেক সময় ম্যাক্সিমাম সময় আইসোলেটেড ফ্র্যাকচার হয়। তো হাউ টু প্রিভেন্ট দিজ ফল, আর ফ্র্যাকচার হলো তার কি চিকিৎসা হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এখন আমাদের কনসার্ন হচ্ছে কি আপনি এই ফলগুলো বাড়িতে পড়ে যাওয়ার যে সিনিয়র লোকে প্রবলেম থাকে, সেটা কি করলে এটাকে মিনিমাইজ করা যায়, অ্যাপার্ট ফ্রম ম্যানেজিং ব্যালেন্স ইস্যুজ, অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট, নিউরোলজিক্যাল ইস্যু থাকলে তার চিকিৎসা, চোখের প্রবলেম থাকলে তার চিকিৎসা, এগুলো করে আর কি করা যায় যেটা আমাদের মাথাতে ইউজুয়ালি আসে না, সেটা হচ্ছে নাম্বার ওয়ান লাইটিং। বাড়িতে আমরা বলি সবসময় এডিকুয়েট লাইট রাখতে ইন ডার্ক কর্নার্স। ইউজুয়ালি বাথরুমে যে আপনি দেখবেন অনেক লোকে বাথরুমে কম লাইট থাকে, সিনিয়র লোকে বাথরুমে ফ্রিকুয়েন্ট ফল হয়। অ্যান্ড দ্য সেকেন্ড বাথরুমে ইস্যু হচ্ছে ট্রাই টু কিপ দ্য বাথরুম ক্লিন। তাহলে সিনিয়র লোকে যার ব্যালেন্সে প্রবলেম হচ্ছে, যার প্রোপ্রায়োসেপশন কম আছে, সে ওয়েট বাথরুম, ভিজা বাথরুম থাকলে তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। এবার বাথরুম ফল ইজ কনসিডার টু বি কমনেস্ট কজ অফ ডোমেস্টিক ফ্র্যাকচার। বাড়িতে পড়ে যাওয়ার সব থেকে কমন কারণ হচ্ছে বাথরুমে পড়ে যাওয়া। তো বাথরুমে অ্যাডিকুয়েট লাইটিং, ডাইনিং ড্রয়িং এরিয়াতে অ্যাডিকুয়েট লাইটিং, ডার্ক কর্নার্সগুলো মিনিমাইজ করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নাম্বার টু,
কার্পেট, আমাদের সবার বাড়িতেই কার্পেট থাকে, ইটস ভেরি কমন। এবার কার্পেটে অনেক সময় ক্রাম্বলিং থাকলে, ভাঁজ হয়ে থাকলে, সিনিয়র লোক যার ব্যালেন্সে প্রবলেম থাকে, যার প্রোপ্রাইসেপশনে প্রবলেম থাকে, সে হঠাৎ করে পড়ে যায়। এবার সে পড়ে যাওয়ার জন্য ফ্র্যাকচার হয়। তো কার্পেটে আমরা রেকমেন্ড করি কার্পেটটা আইদার ঠিক করে টান টান করে পাতবেন, বা কার্পেটটা বেশি সব জায়গায় ইউজ করবেন না। ছোট ছোট কার্পেট সব জায়গায় ইউজ করলে ওটাতে পা লেগে পড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে, তার জন্য ফ্র্যাকচার হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে। সিনিয়র লোক বাড়িতে থাকলে রেগুলার বেসিসে জাস্ট মোটিভেট দেম ফর এক্সারসাইজেস। রেগুলার বেসিসে মর্নিং ইভিনিং ওয়াক, প্রোপ্রাইসেপটিভ এক্সারসাইজেস, মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, এগুলো করতে বলা হয়। তো এই ছোটোখাটো ইস্যুটা আপনি কেয়ার করলে তাহলে সমস্যাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। ইট লুকস দ্যাট এটা খুব ছোট ছোট পয়েন্টস, বাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এটা যখন আমাদের পাশে ফ্র্যাকচার নিয়ে পেশেন্ট আসে, তখন কথা বললে ম্যাক্সিমাম পেশেন্টে এই ওয়ান অফ দ্য ইস্যুজ থাকে কি আগে কেউ বাথরুম গিয়েছিল, বাথরুম ভেজা ছিল, আমি গিয়েছি স্লিপ হয়ে গেছি। বা এটা অনেক সময় বলে আমার বাল্বটা খারাপ হয়ে গেছিলো বাথরুমে বা রুমে, সেটা দেখতে পারিনি, উঠেছি পড়ে গেছি বেড থেকে নিচে। অনেক সময় সিনিয়র লোকের ব্যালেন্সের প্রবলেম থাকলে এই বেডের উঠে কাজ করাটা, যে বেডে উঠে সামনে কিছু মুছে দিলাম বা কোনো কাজ করলাম, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড ট্রাই টু কনভিন্স দেম কি এরকম কাজ করা যাবে না যেটাতে পড়ে যাওয়ার ভয় থাকে। এবার কি কি ফ্র্যাকচার হতে পারে এই বয়সে? আচ্ছা, ম্যানেজমেন্ট পার্টটা আগে বলেছি। সিম্পল ছোটোখাটো প্রবলেম হলে, ছোটোখাটো চোট লাগলে, তাহলে তার ম্যানেজমেন্ট হচ্ছে, সাপোজ অ্যাঙ্কল স্প্রেন হয়ে গেছে, বা ছোট রিস্টে প্রবলেম হয়ে গেছে, শোল্ডারে প্রবলেম হয়েছে, চোট লেগেছে, বা বুকে চোট খুব কমনলি লাগে। তো দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট ইজ বেড রেস্ট। নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো জায়গায় চোট লাগলে সেটা বেড রেস্টে থাকতে হবে, আর পাটাকে উঁচু করে রাখতে হবে, বা হাতটা হলে হাতটাকে আর্ম পস স্লিং পাওয়া যায়, স্লিং করে উঁচু করে রাখতে হবে। যে কোনো চোট লাগার পর আইস প্যাক, কন্টিনিউয়াস আইস প্যাকিং করতে, আইস প্যাক দিতে হবে। আর সিনিয়র লোকে পেন কিলার্স খুব ভেবে শুনে চুজ করতে হবে। ইউ ক্যানট গিভ পেন কিলার্স as frequently as in adult patients. Like in most of the senior patient কিডনির সমস্যা থাকে, আদার অ্যাসোসিয়েটেড অর্গানস গুলো উইক থাকে, তার জন্য সব পেন কিলার্স আমরা অ্যাভয়েড করি। তো কি করব ইন দ্যাট কন্ডিশন? প্যারাসিটামল ইজ সাপোজ টু বি দ্য সেফেস্ট মেডিসিন ফর দেম। প্লেন প্যারাসিটামল 1 গ্রাম 2 বার 3 বার করে দেওয়া যায় টিল ইউ ভিজিট ইউর ডক্টর। এবার এটা ছোটোখাটো ইঞ্জুরি হলে 2-4 দিন সেক দিলে, প্যারাসিটামল দিলে, এগুলো মোটামুটি ইমপ্রুভমেন্ট হয়ে যায়। না হলে তাহলে ডক্টর দেখাতে হবে। হোয়াট আর দ্য কমন ফ্র্যাকচার্স আউট অফ দিস ডোমেস্টিক ফল? কি হয়? সব থেকে কমনলি আপনারা শুনেছেন বল ভেঙে গেছে, বাড়িতে পড়ে যাওয়ার জন্য বল ভেঙে গেছে। এবার বলটা কি জিনিস? হিপ জয়েন্টে যে বল এন্ড সকেট জয়েন্ট, সে বল পার্টটা ভেঙে গেলে, বিকজ অস্টিওপোরোসিস জন্য ইটস ভেরি কমন, ও ফ্র্যাকচার হয়ে যায়। সেকেন্ড হচ্ছে রিস্ট জয়েন্টে, এখানে ফ্র্যাকচার, ইটস সো কমন, এখানে ফ্র্যাকচার হয়ে যায়, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হয়ে হাতটা একদম পুরো বেঁকে যায়, দেখেই বুঝতে পারবেন ফ্র্যাকচার হয়ে গেছে। বা অনেক সময় শোল্ডারে, এই জায়গাটা শোল্ডারে যে হাড় আছে প্রক্সিমাল হিউমেরাস, সেখানে ফ্র্যাকচার হয়ে যায়। অ্যান্ড মোস্ট কমনলি যেটা আমরা খুব বেশি বাড়িতে রিকগনাইজ করা যায় না, সেটা হচ্ছে স্পাইনাল ফ্র্যাকচার্স। স্পাইনে ইঞ্জুরি, অনেকগুলো ভার্টিব্রাজ আছে, সেটা কোল্যাপস হয়ে যায়, ভার্টিব্রাল কোল্যাপস বলি আমরা, সে কোল্যাপস হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ মোর প্রবলেমেটিক, কারণ ওটা ইউজুয়ালি ডিটেক্ট হয় না। লোকের কোমরে ব্যথা, পিঠের ব্যথা নিয়ে অনেক দিন চালিয়ে যায়, পরে যখন আমরা এসে দেখি এক্স রে করে, তো মাল্টিপল ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে থাকে। ঠিক টাইমে ট্রিটমেন্ট করলে ইউজুয়ালি পেশেন্টে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আর খুব বেশি নিগলেক্ট হয়ে গিয়ে থাকলে বা ঠিক সময় চিকিৎসা শুরু না হলে, দেন ইট মে বিকাম ক্রনিক। ট্রিটমেন্ট পার্টে ইউজুয়ালি বলে ফ্র্যাকচার হয়ে গেলে, হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়ে গেলে, ইন মোস্ট অফ দ্য কেসেস উই অপারেট আপন।
বলে নেক অফ ফিমার ফ্র্যাকচারে একমাত্র চিকিৎসা ইন এল্ডারলি পপুলেশন ইজ রিপ্লেসমেন্ট, মানে বলটাকে চেঞ্জ করে দিতে হয়। ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার হলে আমরা সবসময় সিনিয়র লোকে চেষ্টা করি কনজারভেটিভ ট্রিটমেন্ট করার, মানে অপারেশন না করে চিকিৎসা করতে পারলে সেটা করা হয়। অনেক ক্ষেত্রে যখন খুব খারাপ ফ্র্যাকচার থাকে, কমিউনিটেড ফ্র্যাকচার থাকে উইথ গ্রস ডিসপ্লেসমেন্ট, তাহলে অপারেশনও করতে হয়। শোল্ডারে সেম ফ্র্যাকচার আমরা চেষ্টা করি সবসময় অপারেশন না করে ট্রিটমেন্ট করার, কিন্তু অনেক ক্ষেত্রে করতে হয়। স্পাইনাল ফ্র্যাকচার হলে ইন মোস্ট অফ দ্য কেসেস উই গেট অ্যাওয়ে উইথ কনজারভেটিভ, মানে অপারেশন না করে স্পাইনে বা কোমরে পিঠে হাড়গুলো ফ্র্যাকচার ম্যানেজ করা হয়, ইউজুয়ালি অপারেশন করতে লাগে না। ইউজুয়ালি এর সঙ্গে পেশেন্টে সবসময় আমরা বলি অস্টিওপোরোসিসে ট্রিটমেন্ট করাতে। অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট কি, এইটা আমার আলাদা ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি অলরেডি রেকর্ডিং হয়ে গেছে। অস্টিওপোরোসিস নিয়ে পুরো একটা 15-20 মিনিটে, 10-15 মিনিটে অ্যাপ্রক্সিমেটলি ভিডিও আসবে, অ্যান্ড দ্যাট উইল কভার হোল অফ দ্য স্পেকট্রাম। কী করতে হয়, কিছু মেডিসিনস আছে সেটা ঠিক টাইমে নিতে হয়, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট, এগুলো রেগুলার বেসিসে এল্ডারলি পপুলেশনে দেওয়া উচিত। কিন্তু এমন না কি পুরো বছর আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি খাইয়ে গেলেন। এক্সেস ভিটামিন ডি শরীরে হলে তার সাইড ইফেক্ট আছে। হাইপার ভিটামিনোসিস বলে একটা প্রবলেম আছে, যেটাতে টক্সিসিটি হয়ে যেতে পারে। সো ভিটামিন ডি, জাস্ট বি কশাস অ্যাবাউট ভিটামিন ডি। অনেক পেশেন্টে ভিটামিন ডি লেভেল অনেক বেশি হয়ে গেলে তার জন্য প্রবলেম শুরু হয়ে যায়। সেই জন্য নিজে সেলফ মেডিকেশন করে প্রলংড অনেক দিন ধরে ভিটামিন ডি খাওয়ানো যাবে না। ক্যালসিয়াম রেগুলার বেসিসে খাওয়াতে হবে। ইউজুয়ালি শরীরে ক্যালসিয়াম বেশি হলেও সেটা থ্রু ইউরিন পাস হয়ে যায়, সেই জন্য ক্যালসিয়াম নিয়ে অত চিন্তা নেই, অত চাপ নেই। রেগুলার বেসিসে ক্যালসিয়াম খাওয়ানো যায়, একটু মাঝে মধ্যে পজ দিয়ে, গ্যাপ দিয়ে। তার সঙ্গে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টে কিছু মেডিসিনস আছে যেটা সপ্তাহে উইকলি প্রেসক্রাইব করি আমরা। কিছু মেডিসিনস আছে যেটা মান্থলি বা ইঞ্জেকশনও পাওয়া যায়, যেটা ইয়ারলি একটা ইঞ্জেকশন নিলে অস্টিওপোরোসিসে সিভিয়ারিটিটা কমবে। ইট ক্যানট মেক ইট নর্মাল, কি অস্টিওপোরোসিস ঠিক হয়ে গেলো সেরকম হবে না, বাট সিভিয়ারিটিটা কমে যায় অনেকটা। apart from that, normal nutritious diet, that is also important. It's related with orthopedics as well. আপনার নিউট্রিশন ভালো, বডির নিউট্রিশন হলে ওভারঅল, তাহলে বোনের নিউট্রিশন ভালো থাকবে, আর আপনার বোন আর অর্থোপেডিক রিলেটেড ইস্যুসগুলো কম হবে। প্রপার নিউট্রিশন, প্রপার হাইড্রেশন। ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের পাশে সিনিয়র যেটা আসে ফ্র্যাকচার নিয়ে বা অন্য কারণে, খুব সিনিয়র হলে তাদের নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি আমরা দেখি। ইটস এ ভেরি সেমফুল কন্ডিশন ফর আস कि ম্যাক্সিমাম পেশেন্টে নিউট্রিশনাল প্রবলেম থাকে। ঠিকঠাক নিউট্রিশন পেশেন্ট ইউজুয়ালি সিনিয়র পেশেন্ট রিফিউজ করে। ইটস নট অলওয়েজ কি বাড়ি লোকের ভুল আছে, কিন্তু ইউ হ্যাভ টু বি মোর কশাস, মোর কেয়ারিং ফর ইয়োর এল্ডারলি পপুলেশন। তো মেনটেন প্রপার নিউট্রিশন। জল খাওয়াটা অনেকটা কমে যায় বয়সের, তার কারণ হচ্ছে সিনিয়র পেশেন্ট সব সময়, যার প্রস্টেটে প্রবলেম ম্যাক্সিমাম লোকে হয়ে যায়, তার জন্য ফ্রিকোয়েন্ট বাথরুমে যেতে হয়, তো তার ভয়ে জল খাওয়াটা কমিয়ে দেয়। তো জল খাওয়াটা অ্যাডুকুয়েট অ্যামাউন্টে রাখতে হবে। অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট টু মেনশন কি সিনিয়র পার্সনে, এল্ডারলি পপুলেশনে প্রস্টেট প্রবলেম থাকলে তাহলে প্রস্টেট শুড বি ট্রিটেড, দ্যাট প্রবলেম শুড বি ট্রিটেড, বিকজ নাহলে বারবার বাথরুম যাওয়ার জন্য ফল ইন বাথরুম বেড়ে যায় চান্সেস, আর ফ্র্যাকচারের চান্সটা বেড়ে যাবে। তো দ্যাট শুড অলসো বি টেকেন কেয়ার অফ, অ্যাপার্ট ফ্রম ভিজন প্রবলেম, ব্যালেন্সের প্রবলেম। সো দিস থিংস শুড বি কেপ্ট ইন মাইন্ড। এবার after this brief introduction of the subject, I am coming one by one to your questions, আর তারপর আবার ফার্দার কিছু কোশ্চেন না থাকলে দেন ওয়ান বাই ওয়ান আমি টপিকটাকে আর ফার্দার ডিসকাস করব। হ্যালো রাজু, রাজু, I hope you are better now. Rajdeep, good morning, good evening Priyanka, Swati, good evening. বায়োভিক্স ইঞ্জেকশন কতটা কাজ দেয় আর কয়টা ইঞ্জেকশন দিতে হয়, কতদিন
পর পর দিতে হয়। বায়োভিক্স প্রবাবলি স্বাতি ও জিজ্ঞেস করছেন, সিনভিক্স বলে ইনজেকশন হয়, লুব্রিকেন্ট ইনজেকশন, যেটা আমরা হাঁটুতে হাইলোরেনিক অ্যাসিড ইনজেকশন ইনজেক্ট করি টু রিডিউস দ্য ফ্রিকশন বিটুইন দ্য বোনস, মানে আর্থ্রাইটিস ক্ষেত্রে। কিন্তু এই সিনভিক্স বা বায়োভিক্স ইনজেকশনে কিছু লিমিটেশনস আছে। বায়োভিক্স, যেটা আপনার হয়তো বাংলাদেশে বায়োভিক্স নামে পাওয়া যায়, ইফ আই এম নট রং, সে হাঁটুর ইনজেকশন দিলে আর্লি স্টেজ অস্টিও আর্থ্রাইটিসে কিছু লাভ হবে। লুব্রিকেশন, আমরা বলি লুব্রিকেন্ট ইনজেক্ট করা হয়েছে, সে লুব্রিকেশনটা আর্লি স্টেজে লাভ হবে, কিন্তু ওয়ান্স দ্য আর্থ্রাইটিস ইজ ইন অ্যাডভান্স স্টেজ, খুব বেশি বাড়াবাড়ি স্টেজে থাকলে তাহলে এই ইনজেকশনে কিছু বিরাট লাভ হয় না। আর্লি স্টেজেও ইউ ক্যানট শিওর কি লাভ হবেই, লাভ হতে পারে। এবার ইনজেকশনটা হাইলোরনিক অ্যাসিড ইনজেকশনটা অনেক রকম কোম্পানি ম্যানুফ্যাকচার করে, ডিপেন্ড করছে কার মলিকুলার ওয়েট কত আছে, তার উপরে কত ফ্রিকোয়েন্সিতে দিতে হবে। কিছু ইনজেকশন আছে লাইক সিনভিক্স নামে, যেটা ইয়ারলি একটাই দেওয়া হয় পার নি। আর কিছু আমাদের ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার আছে, যেটা তাদের ম্যানুফ্যাকচার্ড হাইলোরনিক অ্যাসিড ইনজেকশন বছরে 3টে 4টেও দিতে হয়। তো ইট অল ডিপেন্ডস কীরকম রেসপন্স হচ্ছে আর কোন ব্র্যান্ডটা আমরা ইউজ করছি। কয়টা দিতে হবে, দ্যাট ইজ again I always try to avoid these injections. Intra-articular injection, জয়েন্টে ইনজেকশন দিলে তার অন্য নিজের সাইড এফেক্টস আছে। ইট মে লিড টু সেপটিক আর্থ্রাইটিস, জয়েন্টে বেশি ইনজেকশন দিলে ইনফেকশন হতে পারে, তার ফার্দার প্রবলেম হতে পারে। অ্যান্ড আই হ্যাভ সিন মেনি পেশেন্টস ডিউরিং টোটাল নি রিপ্লেসমেন্ট কে তার ভিতরে একদম স্টিরয়েড ডিপোজিট হয়ে আছে একদম পুরো, তার যে ইনজেকশনসগুলো দিয়েছে সেটা একদম ভিতরে গ্র্যানিউলস হয়ে আছে, অ্যান্ড দ্যাট আলটিমেটলি লিডস টু হার্ম টু দ্য জয়েন্ট। কোনো লাভ হয় না, বেসিক্যালি হার্মই হয়। হাই সঞ্জু, প্রবাবলি দিস ইজ সঞ্জয়। পেশেন্টের এজ 45, বায়োভিক্স ইনজেকশন দেওয়ার পর কোনো প্রবলেম হয় কিনা? না স্বাতি, ইউজুয়ালি বায়োভিক্স ইনজেকশন দেওয়ার পর কোনো প্রবলেম হয় না, বাট দ্য অ্যাডভান্টেজেস আর অলওয়েজ আন্ডার কোশ্চেন। কোনো এসিওরেন্স নেই কি লাভ হবেই। জাস্ট কনসাল্ট ইউর ডক্টর, ও বললে এসিওর করলে কি লাভ হবে, পেশেন্টে এক্স রে দেখে ওভারঅল কন্ডিশন দেখে ডায়াবেটিস না থাকলে দেন উই ক্যান থিঙ্ক অফ দ্যাট। ওসমান, শিলা, হ্যালো। রি, गुड इवनिंग। संध्या दास, गुड इवनिंग। सेंटू, गुड इवनिंग। अश्वनी जी कैसे हैं? अभी ठीक हुआ आपका तबीयत? होप you have recovered. Tell about knee transplant surgery. So Sandhya Das, yeah, it's a good topic. Knee transplant, na rather knee replacement. Mrs. Sandhya Das has requested me to tell about knee transplant surgery. এটা নিয়ে আমার খুব শীঘ্রই একটা খুব ডিটেইলড ভিডিও আসছে, অলরেডি রেকর্ডিং হয়ে গেছে, বাট ইন ব্রিফ আমি বলছি। নি রিপ্লেসমেন্ট আমরা কখন করতে হয়? যখন আপনার পেশেন্টের হাঁটু বা আপনার হাঁটু এত বেশি ক্ষয় হয়ে গেছে আর্থ্রাইটিস জন্য, আর্থ্রাইটিসে এত বেশি ড্যামেজ হয়ে গেছে কি আপনার অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, মানে ডেইলির কাজগুলো ঠিক করে করতে পারছেন না, সবসময় হাঁটুতে ব্যথা আছে, উঠতে বসতে ব্যথা, কোনো কাজ করা যাচ্ছে না, বাইরে বেরোতে পারছেন না, পাটা পুরো ডিফর্মড হয়ে গেছে, বেঁকে গেছে, বা অনেক সময় নাও বাঁকতে পারে, শুধু ব্যথা আছে খুব বেশি, অ্যান্ড ইট হ্যাজ রেস্ট্রিক্টেড ইউর কোয়ালিটি অফ লাইফ আর রেস্ট্রিক্টেড ইউর মুভমেন্টস অ্যান্ড হ্যাম্পার্ড ইউর কোয়ালিটি অফ লাইফ। দেখুন, ইন দ্যাট কন্ডিশন প্রপার কনজারভেটিভ ট্রিটমেন্টে, মেডিসিনে, ফিজিওথেরাপি করে, লোকাল যা থেরাপিজ আছে সেগুলো করে না কমলে, পেশেন্টের বয়স ইউজুয়ালি 55-60 ক্রস করে থাকলে তাহলে আমরা বলি নি রিপ্লেসমেন্ট করতে হবে। এবার নি রিপ্লেসমেন্টে দ্য ডক্টর উইল নট ডিসাইড কি কোন পেশেন্টের নি রিপ্লেসমেন্ট লাগবে, পেশেন্ট উইল ডিসাইড কি ওনার রিপ্লেসমেন্ট লাগবে কিনা। কি করে? পেশেন্ট নিজে যখন দেখবে কি আমি আদারওয়াইজ খুব ফিট আছি, কোনো অসুবিধা নেই, শুধু হাঁটুর জন্য আমার সমস্যা আছে,
তাহলে হাঁটু পাল্টালে আমি লাভ পাবো। তার মানে দ্যাট ইজ দ্য আইডিয়াল ইন্ডিকেশন ফর নি রিপ্লেসমেন্ট। এবার নি রিপ্লেসমেন্টে কি করি আমরা, হাঁটুর উপরে একটা হাড় থাকে এই ফিমার, আর নিচে একটা হাড় থাকে টিবিয়া। এবার এই মুভমেন্ট হয় এরকম টিবিয়া আর ফিমারে, এই ফোল্ড হচ্ছে, সোজা হচ্ছে, তো এই ফ্রিকশন জন্য এই কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে যায়, জেলি লাইক স্ট্রাকচার থাকে। এই যে এখানে আসছে ফ্রিকশন হচ্ছে, আবার এখানে ফ্রিকশন হচ্ছে, এই পুরো কার্টিলেজগুলো ক্ষয় হয়ে যায় বয়স বাড়লে। তার জন্য লিগামেন্টসগুলো যে ধরে রেখেছে দুদিক থেকে, সেই লিগামেন্টগুলো একদিকে লুজ হয়ে যায়, একদিকে টাইট হয়ে যায়, বলে পাটা এরকম বেঁকে যায়। তো আমরা কি করি, এই যে ডিজিজ ড্যামেজ কার্টিলেজ পার্ট আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিই। তার জন্য আমাদের স্পেশাল জিগগুলো পাওয়া যায়, কেটে বাদ দিয়ে দিই। নিচের যে ড্যামেজ কার্টিলেজ আছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়, আর এখানে মেটাল ক্যাপ লাগানো হয়। এই উপরের হাড়ে এরকম একটা মেটাল ক্যাপ লাগানো হয়, আর নিচে হাড়ে এই এরকম একটা মেটাল অ্যান্ড তার উপরে পলিইথিলিন লাইনার লাগানো, স্পেসার লাগানো হয়। তো আলটিমেট কি হচ্ছে, হাঁটু রিপ্লেসমেন্ট মানে সব কিছু রিপ্লেস হচ্ছে না, জাস্ট আপনার ড্যামেজড, ডিজিজড, আনহেলদি যে কার্টিলেজগুলো থাকে, যার জন্য আপনার ব্যথা হচ্ছে, সেগুলোকে শুধু রিপ্লেস করে তার জায়গা আমরা আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্টস বসিয়ে দিই। তার সঙ্গে শুধু ইমপ্ল্যান্টস বসানো হয় না, তার সঙ্গে যে লিগামেন্টসগুলোর ইস্যু থাকে, এই যে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল, এই দুদিকের লিগামেন্টসগুলো যেটা থাকে, সে একদিকে টাইট হয়ে হাঁটুটা যেটা বেঁকে গিয়ে থাকে বা বোন লস জন্য যে বেঁকে গিয়ে থাকে, তাকেও আমরা লিগামেন্ট ব্যালেন্সিং করে ওটা হাঁটুকে পুরো সোজা করে দিই। তার মানে আপনার নি রিপ্লেসমেন্টে শুধু কার্টিলেজ রিপ্লেস হচ্ছে না, লিগামেন্টগুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে আপনার পাটা একদম নর্মাল নর্মাল স্ট্রেট পাটা যেরকম আগে ছিল সেরকম আপনি পাচ্ছেন। তাহলে আমরা ওজন যখন দেব পায়ের উপরে, একদম নর্মাল বায়োমেকানিক্স কাজ করবে, পায়ের মুভমেন্টটা, রেঞ্জ অফ মুভমেন্ট, ভাঁজ সোজা করা, সেটা নর্মাল, অলমোস্ট নর্মাল হবে। আর আপনি পেন ফিল করবেন না, ইউ উইল গেট রিড অফ পেন। যা রেগুলার বেসিসে আর মুভমেন্টে ইস্যুজ থাকে সেগুলো কমপ্লিটলি, ইফ আদারওয়াইজ হেলদি পেশেন্ট, কমপ্লিটলি নর্মাল হয়ে যায়। অ্যান্ড বিলিভ মি, নি রিপ্লেসমেন্ট ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সার্জারি নাওয়াডেজ। অর্থোপেডিক্সে আমরা যত সার্জারি করি তার মধ্যে নি রিপ্লেসমেন্ট হচ্ছে কিছু ভালো সাকসেসফুল সার্জারির মধ্যে। আমাদের একটা সবারই ভয় ভীতি থাকে কি নি রিপ্লেসমেন্ট সাকসেসফুল হবে কি না, বাট নি রিপ্লেসমেন্ট এতই বেশি সাকসেসফুল হয় কি মোস্ট অফ দ্য পেশেন্ট এসে বলে কি মানে আমরা নতুন জন্ম পেয়েছি, এই হাঁটুর জন্য যা সমস্যা ছিল সমস্যাটা সলভ হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। সো দিস ইজ অ্যাবাউট নি রিপ্লেসমেন্ট। কোনো পেশেন্টে খুব বেশি বডি ওয়েট হলে, ওজন খুব বেশি হলে তাদেরকেও নি রিপ্লেসমেন্ট করতে পারবো কি না, দ্যাট ইজ অলসো এন ইস্যু। বলা হয় আপনার শরীরে ওজন বেশি থাকলে, হাঁটুর সমস্যা অনেক বেশি থাকলে, তাহলে আপনি মুভমেন্ট করতে পারছেন না, তার জন্য শরীরে ওজন বেড়ে যাচ্ছে, তাহলে আমরা অ্যাডভাইস করি নি রিপ্লেসমেন্ট করতে। নি রিপ্লেসমেন্ট করে আবার এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন অ্যান্ড আদার ওয়েট রিডাকশন প্রোটোকল দিয়ে ওজন কমানো হয়। এটা আমার অনেক পেশেন্টে হয়েছে, 115 কেজি 117 কেজি ওজনের পেশেন্ট, যেটা অপারেশনে আগে, নি রিপ্লেসমেন্টে আগে একদমই কোনো রকম ওজন কম ছিল না। আফটার নি রিপ্লেসমেন্ট দে কুড রিডিউস দেয়ার ওয়েট সিগনিফিকেন্টলি। ইভেন একটা পেশেন্ট 113 বা 114 কেজি থেকে একটা অপারেশন করার পর 92 কেজি ওজন নিয়ে এসেছিলেন, আবার সেকেন্ড যখন করলাম 80 কেজি ওজন হয়েছে। সো ইটস দ্যাট মাচ হেল্পফুল ইন রিডিউসিং ওয়েট। So I think that's in brief about knee replacement. Somin Kundu, sir, can you please tell us about knee pain and solutions? আচ্ছা, knee pain again it depends কি আপনার বয়স কত আছে। ইয়াং পেশেন্টে নি পেনের অন্য কারণ, অ্যাডাল্ট পেশেন্টে, ইল্ডারলি পেশেন্টে অন্য কারণ। ইয়াং পেশেন্ট বা অ্যাডাল্ট পেশেন্টে যারা স্পোর্টস খেলে, গেম খেলে, ফুটবল, ক্রিকেট, বা যারা অ্যাক্টিভ আছে, হাইলি অ্যাক্টিভ আছে, তাদের ইউজুয়ালি নি পেনের কারণ হচ্ছে ইন 30s ইঞ্জুরি। ইঞ্জুরি আপনার অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল ইঞ্জুরি হতে পারে, পিসিএল ইঞ্জুরি হতে পারে, বা মেনিসকাস ইঞ্জুরি হতে পারে, ট্রমা জন্য হয়ে থাকলে।
মোটামুটি 25-30 বছর বয়সে এই প্রবলেমটা খুব কমন, স্পোর্টস ইঞ্জুরি আমরা বলি। তার ডেফিনিট ট্রিটমেন্ট আছে, এমআরআই করে দেখতে হয় কি প্রবলেম হয়েছে, সে প্রবলেমে ডেফিনিট ট্রিটমেন্ট আছে। সো ইটস নট এন ইস্যু ইন ইয়াং পেশেন্টস। আর্থ্রোস্কোপিক সার্জারি, কি হোল সার্জারি দিয়ে এটাকে 100% লিগামেন্ট ইস্যুসগুলো, ম্যানিসকাস ইস্যুসগুলোকে সলভ করা যায়। এবার একটু বেশি বয়স, লাইক 35-40 আপনার হয়ে গিয়ে থাকলে, 40-45 মধ্যে, তাহলে দ্যাট ইজ দ্য এজ যখন আপনার অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করছে। তার মানে আপনাকে কশাস হয়ে যেতে হবে যে আপনার হাঁটুটা ক্ষয় শুরু হয়ে গেছে। ক্ষয় শুরু হয়ে গেলে আর্লি অস্টিও আর্থ্রাইটিস আমরা এক্স রে করে দেখি, আদারওয়াইজ ঠিক থাকলে তাহলে অ্যাকিউট পেনকে কিছু পেন কিলার দিয়ে, আইস প্যাক, ফিজিওথেরাপি করিয়ে কমিয়ে দেওয়া হয়। অ্যান্ড দ্য আলটিমেট ট্রিটমেন্ট রিমেন্স এক্সারসাইজেস, ডেলি এক্সারসাইজ করতে হবে, মিনিমাম 2-3 বার 15-20 মিনিট করে এক্সারসাইজ করতে হবে। দ্যাট রিমেন্স দ্য মেনস্টে অফ ট্রিটমেন্ট। কি এক্সারসাইজ করবেন সেটা তো ডেমো এখন দেওয়াটা ইটস ডিফিকাল্ট, কিন্তু এই আমরা কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যামস্ট্রিং এক্সারসাইজেস অ্যান্ড আরওএম এক্সারসাইজ বলি। এখানে কিছু ফিজিওথেরাপিস্টও এখন লগ ইন করে আছে অলরেডি। তো তারাও বুঝতে পারছে যে এইটা কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং অ্যান্ড আরওএম এক্সারসাইজ কি জিনিস, মানে মাসলসগুলো যেটা আমাদের হাঁটুর চারদিকে, সে মাসলসগুলোকে স্ট্রেংথেন করতে হবে। মাইন্ড ইট, আপনি আর্লি স্টেজে এক্সারসাইজ শুরু করলে, রেগুলার বেসিসে এক্সারসাইজ করলে, তাহলে আপনার হাঁটুর প্রবলেম ইন ফিউচার অনেকটাই মানে ডিলে করা যাবে। অস্টিও আর্থ্রাইটিস, সিভিয়ার ফর্ম অফ অস্টিও আর্থ্রাইটিসটাকে অনেকটাই ডিলে করা যাবে জাস্ট বাই কন্টিনিউইং রেগুলার এক্সারসাইজেস। সেম ফর দ্য কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, যে কোনো জায়গা আপনার রেগুলার এক্সারসাইজ করলে যে কোনো ডিজেনারেটিভ বা অস্টিওপোরোটিক প্রবলেম বা এজ রিলেটেড প্রবলেমটা অনেকটা ডিলে হয়ে যায়। তো এটা হলো আপনার অ্যারাউন্ড 40-45-50 মধ্যে যার আর্লি অস্টিওআর্থ্রাইটিস শুরু হচ্ছে। এবার লেট স্টেজে যখন আপনার স্ট্যাবলিশড অস্টিওআর্থ্রাইটিস বা অ্যাডভান্স অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, ইন দ্যাট কন্ডিশন ইনিশিয়ালি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, মানে মেডিসিন ফেডিসিন দিয়ে ব্যথা কমানো হয়, রেগুলার বেসিসে আইস প্যাক, এক্সারসাইজ করতে বলা হয়, ফিজিওথেরাপি হয়তো অনেক প্রলংড, অনেক দিন করতে হবে। আর যেটা আমি বলছিলাম বেল্ট, এই ব্রেসেস, নি ক্যাপ, এগুলো অনেক সময় ইউজ করতে বলা হয়, বাট দ্যাট সবসময় নি ক্যাপ বা ব্রেসেস আমি ইউজ করতে বারণ করি ইন অ্যাকিউট কন্ডিশনস। আর লাস্ট অপশন থাকছে ইফ অল কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলস, কোনো লাভ হচ্ছে না, অ্যাডভান্স স্টেজে হাঁটুর পুরো ক্ষয় হয়ে গেছে, ডিফর্মড হয়ে গেছে, ইন দ্যাট কন্ডিশন আমরা বলি নি রিপ্লেসমেন্ট করতে। অ্যান্ড নি রিপ্লেসমেন্ট কিছুক্ষণ আগে যেটা বললাম, ইটস ভেরি সাকসেসফুল সার্জারি। এখন কস্ট রিলেটেড ইস্যুস বা ইমপ্ল্যান্টস ডিজাইন বা অন্য যে আগে টেকনিক্যাল প্রবলেমস ছিল সেগুলো অনেকটাই এখন বেটার হয়ে গেছে, সেই জন্য আমরা অনেক অনেক ভালো রেজাল্ট আগে থেকে পাচ্ছি। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর ইউ, সোমেন। Raju Roy, age 82, female, well active, suffering from knee pain, especially at the time of sitting to floor. What to do? Raju, if I go by age, probably she is suffering from severe grade of osteoarthritis at the age of 82. কিন্তু তুমি বলছো, you are telling that she is well active, ব্যথা আছে, কিন্তু you have not mentioned how severe is the pain, কত বেশি ব্যথা আছে সেটা জানতে হবে। থার্ড হচ্ছে নিচে ফ্লোরে বসে উঠতে গেলে বা বসতে গেলে ব্যথা হচ্ছে, তো এটা একটা পয়েন্ট, কিন্তু শুধু কি বসতে বা উঠতে গেলে ব্যথা হচ্ছে, আর কোনো প্রবলেম হয়ে থাকলে, লাইক মানে আপনার সিঁড়ি উঠা নামা করতে পারছে না, সবসময় ব্যথা থাকছে, খুব সিভিয়ার পেন হচ্ছে, দ্যাট ইজ এক্সপেক্টেড ইন দিস কেস। আই ডোন্ট নো, মানে আদারওয়াইজ মেডিকেলি পেশেন্ট ফিট থাকলে, অ্যাক্টিভ যেটা বলছে, হি ইজ টেলিং দ্য পেশেন্ট ইজ ভেরি অ্যাক্টিভ, তাহলে অ্যান্ড ইফ শি ইজ হ্যাভিং সিভিয়ার গ্রেড অফ অস্টিওআর্থ্রাইটিস আর সিভিয়ার পেন থাকলে, তাহলে ইনিশিয়ালি আমরা ইভেন অ্যাট দ্য এজ অফ 82 কনজারভেটিভ ট্রিটমেন্ট শুরু করি, মেডিসিনস, এক্সারসাইজেস অ্যান্ড অল দ্য রেকমেন্ডেশনস, কিন্তু ইম্প্রুভমেন্ট না হলে, even at this age, at the age of 82, if the patient is physically fit, তাহলে knee replacement will offer the best result in this case also. আমরা বয়স ক্রোনোলজিক্যাল দুটো বয়স আমাদের মেডিকেল লাইনে
কনসিডার করা হয়, একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, মানে আপনার বয়স কত হলো। আমি 40 বছর, মানে আমার বার্থ থেকে আজ অবধি 40 ইয়ার্স হয়েছে, দ্যাট মিনস আই 40 ইয়ার। যার 82 তার মানে বার্থ থেকে 82, দ্যাট ইজ ক্রোনোলজিক্যাল এজ। আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল এজ, কি 82তেও আমার দেখে মনে হচ্ছে বা আমার শরীরে ক্ষমতা 60 ইয়ার্স এজের আছে। তো আমরা এই ক্রোনোলজিক্যাল এজ নিয়ে বেশি ওয়ারিড নেই, আমরা হচ্ছে পেশেন্টে অ্যাক্টিভিটি দেখি, পেশেন্টে ফিজিওলজিক্যাল এজ দেখি। ইফ শি ইজ গুড ইনাফ, ইফ শি ইজ ফিজিওলজিক্যালি আদারওয়াইজ অ্যাক্টিভ, কোনো বিরাট আদারওয়াইজ মেডিকেল ইস্যুজ নেই, দেন ইভেন অ্যাট দিস এজ, অ্যাট দ্য এজ অফ 82, নি রিপ্লেসমেন্ট ওয়ার্কস ভেরি ওয়েল। তাহলে দুটো ইস্যু সলভ হলো নি রিপ্লেসমেন্টে। একটা হয়েছে আপনার কি ওবিস পেশেন্টেও নি রিপ্লেসমেন্ট করা যায়, নি রিপ্লেসমেন্ট করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ইভেন ইন ওবিস পেশেন্ট। অ্যান্ড সেকেন্ড যেটা মিস্টার রাজু তুলেছেন কি 82তে কি করা যাবে, ইয়েস প্রবাবলি হি ইজ হিন্টিং টুয়ার্ডস দ্যাট অনলি। তো নিশ্চয় ওটা অ্যাট দ্য এজ অফ 82ও করা যাবে, তাহলে এজ লিমিটও কিছু নেই। উই ক্যান রিপ্লেস দ্য নি অ্যাট দ্য এজ অফ 85 অলসো, if the patient is fit for surgery and other things, medically fit থাকলে। আর নিচের লিমিটটাও আমরা 55-60, মিনিমাম 55 বলি, কিন্তু পেশেন্টে খুব সিভিয়ার ইঞ্জুরি হয়ে থাকলে আগে, বা আর্থ্রাইটিসটা খুব সিভিয়ার ড্যামেজ করে দিয়ে থাকলে, তাহলে ইভেন আই হ্যাভ রিপ্লেসড দ্য নি অফ সিম্পল ইয়াং 40 ইয়ার্স ফিমেল। 40 বছরেও আমার নি রিপ্লেসমেন্ট করতে হয়েছে, বিকজ যা বললাম যে সমস্যাগুলো এত বেশি ছিল কি she was unable to perform her activities, মানে she was crying all the time হাঁটুর ব্যথার জন্য at the age of 40, and I replaced the knee and now she is doing fine. তো বলা হয় কি আপনার 40, 45, 50 বছরে কোনো প্রবলেম হলো, আপনি ডিলে করবেন কি বয়স হবে তারপর করাবো, তার মানে ইন মাই ভিউ কি আপনি ইয়াং এজের, অ্যাডাল্ট এজের কোয়ালিটি লাইফকে কম্প্রোমাইজ করে সিনিয়র হবেন সে সময় করাবেন অপারেশন, দ্যাট ইজ নট এ গুড থিং টু থিঙ্ক। আপনার এখন যে টাইম আছে, ইফ ইউর প্রবলেম ইজ রিয়েলি ওয়ারিসাম, আপনার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করে থাকলে, তাহলে লোয়ার লিমিটও কিছু নেই, খুব কম বয়সেও এই সার্জারিগুলো করা যায়। সঞ্জয়, হ্যালো সঞ্জয়, ডক্টর সঞ্জয় সিং, গুড ইভিনিং। মানস, গুড ইভিনিং। সো রাজু, আই থিঙ্ক দ্যাট স্যাটিসফাইজ ইউর query. Ri Majumdar Banerjee, hello Ri, she is my regular viewer, she is from I think Bangladesh, no, Swati is from Bangladesh. ব্যাক পেনের সমস্যা হয় বেশি বসলে, সলিউশন কি আছে? রি তোমার বয়স কত? ইফ ইউ আর অ্যারাউন্ড 30-35, নি পেন ব্যাক পেন থাকলে, তাহলে ইফ ইউ ক্যান মেনশন ইউর এজ, প্লিজ মেনশন দ্যাট। আর একটু স্পেসিফিক কিছু বললে কি পায়ে টান ধরছে কি না সেটা একটু জানাতে হবে, বা সবসময় ব্যথা হয় কি মাঝে মধ্যে ব্যথা হয়, বা কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটিতে ব্যথা হয়, সেটা একটু বললে আমি তাহলে নিচে আপনার ফার্দার রেসপন্স দেখে আমি এক্সপ্লেন করছি। স্বাতি, নি রিপ্লেসমেন্ট সার্জারি অ্যাপ্রক্সিমেট কস্ট কেমন হয়? এই কস্ট ব্যাপারটা তো ডিপেন্ড করে কি আপনার কোথায় করাচ্ছেন, কী জিনিস লাগাচ্ছেন। তো কোনো ফিক্স কিছু কস্ট নেই, কিন্তু অ্যাট আওয়ার সেন্টার অ্যাট নিরামিয়া আমরা কস্টটাকে খুব কম করে রেখেছি। ইম্পোর্টেড ইমপ্ল্যান্টস দিয়ে ইন কেবিন with all facilities starting from physiotherapy and everything, it costs around 1.5 if the patient is otherwise healthy, একটা হাঁটুর। আর ফার্দার আর ইনফরমেশন জন্য তো ইউ হ্যাভ আওয়ার নাম্বার, নিরামিয়ার নাম্বার, সেটা কথা বলে নিলে হবে, আর আমি আপনাকে ইনবক্স করে দেবো আমাদের ম্যানেজারের নাম্বার, ওনার সঙ্গে কথা বলে নেবেন। বাট ইটস ভেরি নমিনাল, মানে আমাদের কস্ট কাটিংটা করতে করতে একটা এমন লেভেলে চলে গেছি কি ইটস ফিজিবল ফর ইভেন কমন পিপল, ইটস ভেরি অ্যাফোর্ডেবল নাও ডেজ, সো ডোন্ট ওয়ারি ফর দ্য কস্ট এন্ড বাজেট। সন্ধ্যা দাস, is C9 situation for knee surgery fearful? Actually I couldn't get you. C9, what is C9? Actually আমি বুঝতে পারলাম না, তো if you can please repeat what is C9, then probably I would be able to answer your question. Raju, thank you. Somopal, good evening. Hope you, yeah, Mr. Arindam, I am good. My
hospital is running good. So I hope you all are good and doing well, especially in this corona scenario. আমাদের কার কখন কি নিউজ শুনবো, it's very fearful situation. So C9 situation for knee surgery fearful না, নি সার্জারিতে কোনো সিচুয়েশনই ফিয়ারফুল নেই। পেশেন্টের ডায়াবেটিস থাকলে তাহলে আমরা ডায়াবেটিসটাকে ওয়েল কন্ট্রোল করেই করি, আদারওয়াইজ অন্য পার্টগুলো ঠিক থাকলে তাহলে কোনো ভয়ের কিছু নেই। নর্মাল মেজর সার্জারিতে যত আমাদের মেজর সার্জারি হয়, অর্থোপেডিক সার্জারি বা আদার সার্জারিজ, অ্যাবডোমিনাল সার্জারি, যত সার্জারি হয় সব সার্জারিতেই কিছু অ্যাসোসিয়েটেড প্রবাবল রিস্ক আছে, ভয় আছে। সেটা লাইক আদার সার্জারিজ, এই নি রিপ্লেসমেন্টও তাই। এটা যে খুব হ্যাভক, খুব এক্সট্রা অর্ডিনারি বা খুব রেয়ার বিরাট কমপ্লিকেশনসগুলো আছে সেটা নেই। হ্যাঁ, আর্লি স্টেজে ওয়েন উই হ্যাড লেস আন্ডারস্ট্যান্ডিং অফ নি রিপ্লেসমেন্ট বা আমাদের ডিজাইন ইমপ্ল্যান্টসে বা ফ্যাসিলিটিসগুলো যখন কম ছিল সে সময়, বা রিহ্যাবিলিটেশন প্রোটোকলগুলো ঠিক জানা ছিল না, এক্সারসাইজেসগুলো ঠিক করা হতো না, মাসল স্ট্রেংথেনিং হতো না, তখন রেজাল্টটা ইনিশিয়াল ফেজে আজ থেকে হয়তো 10, 15, 20 বছর আগে একটু আন্ডার কোশ্চেন ছিল, বাট এখন তো ইটস ভেরি সাকসেসফুল সার্জারি। সো আই থিঙ্ক there is nothing to be fearful. Swati, thank you. Sandhya Das, COVID, oh sorry, COVID, so it's C9 means COVID-19. আচ্ছা, করোনাতে ডেফিনেটলি আমরা যে কোনো ইলেকটিভ সার্জারিকে বলি ইফ ইউ ক্যান পোস্টপন্ড ইট তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ইভেন ইন করোনা সিনারিও এখন লাস্ট 3-4 মাসে, স্পেশালি ইন লাস্ট 2 months, I have I have performed plenty of total knee replacement. তার জন্য প্রোটোকল আছে। ইফ যেরকম মাই হসপিটাল ইজ বেসিক্যালি অর্থোপেডিক হসপিটাল, তো এখানে সেরকমই প্রোটোকল ফলো করা হয়। কোনো মেডিসিন পেশেন্ট বেশি ভর্তি হয় না বলে করোনার, এখনও আমরা করোনার ভয় থেকে বা করোনার যা এখন চলছে সিচুয়েশন তার থেকে একটু সেফ আছি। সব পেশেন্টেই ইনভ্যারিয়েবলি কোভিড টেস্ট করা হয়। কোভিড টেস্ট করার পর আইসোলেশন, এমনি ইলেকটিভ সার্জারি সবসময় আমি কেবিনে আলাদা করে রাখি, আলাদা সেপারেট ইয়েতে থাকে, কেবিনে থাকে। আর ভিজিটার্সগুলো মিনিমাইজ করা হয়, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট ভিজিট। তো ফলোয়িং অল দ্য প্রিকশনস, যত এখন আমরা নি রিপ্লেসমেন্ট 2-3 মাসে করেছি, কোনো পেশেন্টে কোনো সমস্যা হয়নি। ফিয়ারফুল সিচুয়েশন তো ডেফিনেটলি আছে, পুরো ওয়ার্ল্ডে আছে, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মানে অ্যাজ সাচ পারসে নি রিপ্লেসমেন্টে কোনো রকম এখন অবধি আমরা সমস্যা ফেস করিনি বা শুনিনি। একটা ভিডিও আনবেন হাঁটুর এক্সারসাইজের জন্য, তাহলে হ্যাঁ ডেফিনেটলি এটা হাঁটুর এক্সারসাইজে ভিডিও আমি নিরামিয়া পেজে পোস্ট করব খুব তাড়াতাড়ি, সেটা ইটস আন্ডার রেকর্ডিং, ওটা চলছে। আর নেক্সট একটা আমি প্ল্যান করেছি এক্সারসাইজ নিয়ে একটা লাইভ করতে, ফেসবুক লাইভ, কিন্তু মুশকিল হচ্ছে তার জন্য ইটস টেকনিক্যালি আ বিট ডিফিকাল্ট। তার ডেমনস্ট্রেশন জন্য একটা বডি সাবজেক্ট লাগবে, একটা লোক লাগবে, ফিজিওথেরাপিস্ট লাগবে, অ্যান্ড দেন ইউজিং দিস সিস্টেম এই সব কিছুকে থরলি ঠিক করে দেখানোটা ইজ ডিফিকাল্ট। এবার এক্সারসাইজে কিছু প্রিন্সিপালস আছে, কিছু প্রিকশনস আছে, সেটা ঠিক করে না করলে তাহলে আপনার অন্য প্রবলেমগুলো শুরু হয়ে যাবে। হোয়াট এভার ওয়েন এভার ইউ ডু এক্সারসাইজ, সবসময় মাথাতে রাখবেন এক্সারসাইজের আগে অ্যাডিকুয়েট ওয়ার্ম আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমার কালকে একটা রেকর্ডিং হয়েছে, একটা কোনো টিভিতে আসবে। ওয়ার্ম আপ বিফোর এক্সারসাইজেস, এটা ইট ডিক্রিজেস দ্য ইনসিডেন্স অফ ইয়োর স্পোর্টস রিলেটেড ইস্যুজ। যারা দৌড়াচ্ছে বা ফুটবল ক্রিকেট খেলছে তাদের ওয়ার্ম আপ করলে দেখা গেছে কি যে প্রবলেম, ইঞ্জুরি, লিগামেন্ট ফ্র্যাকচার হয়ে যাওয়াটা এটা অনেকটা কমে যায়। আর যারা বাড়িতে অ্যারোবিক এক্সারসাইজেস করছেন তাদের জন্য বলা হয় ওয়ার্ম আপ করলে ইঞ্জুরিটা, জয়েন্টে যে থ্রাস্ট পার্টটা বা ব্যথাটা, হাঁটুর ব্যথা বা অন্য জায়গার ব্যথাটা অনেকটা কমে যায়। সো বিফোর স্টার্টিং এনি এক্সারসাইজ কিছুক্ষণ ওয়ার্ম আপ করে
শরীরটাকে, তারপর এক্সারসাইজ করুন। দ্যাট ইজ হোয়াট আই ক্যান জাস্ট গিভ ইউ দ্য মেসেজ রাইট নাও। Arindam, Mr. Arindam Bose, my mother-in-law is being treated by you for hand fracture and wound. I am thank you so much. Thank you so much for recognizing my work. I really feel proud of having patients like you, and the relatives of the patients are really very much cooperative. আমি কোনো দিন কোনো সমস্যা ফেস করিনি, because I think if you perform your work honestly, usually the people will recognize it. So that is also important. Lok Somo, okay. So anything else? এখন আমরা ফেসবুক প্রথমবার 1 ঘন্টা 1.25 ঘন্টা হয়েছিল, তারপর ওটা কম করে সবার রিকোয়েস্টে কি খুব বেশি হয়ে গেলে একটু বোরিং হয়ে যায়, সেই জন্য আমি আমার টকটাও কমিয়ে দিয়েছি। আর আপনাদের কোশ্চেন কোয়ারি সলভ করে চেষ্টা করা হয় আধা ঘন্টা থেকে 45 মিনিটে করতে পারলে, তাহলে ইট রিমেন্স ক্রিস্প অ্যান্ড ইনফরমেটিভ। আচ্ছা, গোয়িং টু রি মজুমদার কোয়ারি, ব্যাক পেনের সমস্যা হয় বেশি বসলে আপনার ব্যাক পেন হলে, অ্যান্ড আই হোপ ইউ আর ইয়াং অ্যাডাল্ট, তাহলে আপনার একটা এক্স রে করে দেখে নিতে হবে। এক্স রে ঠিক থাকলে, আদারওয়াইজ আর্লি স্পন্ডাইলোসিস থাকলে, তাহলে পেনটা একটু আইস প্যাক বা গরম সেক দিয়ে একটু কমিয়ে নিতে পারলে দেন রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। মানে এক্সারসাইজ অর্থোপেডিক প্রবলেমে করতেই হবে, দিস ইজ দ্য বটম লাইন। মানে আপনি যাই টক আনবেন, যে সাবজেক্টেই আমরা কথা বলবো, এক্সারসাইজ আসবেই। সো এক্সারসাইজকে আপনি ইগনোর করে আর সব বডিটাকে ফিট রাখতে পারবেন না। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও অনেক বেড়েছে, লোকের অ্যাওয়ারনেসটাও অনেক বেড়েছে। এখন তো ম্যাক্সিমাম পেশেন্টই একটা রুটিনের মধ্যে ম্যাক্সিমাম লোক আমরা এক্সারসাইজ করি। সো জাস্ট try to incorporate exercise in your daily routine. তাহলে to summarize the thing, elderly patient the senior members of your family must be taken care of properly, যেটা apart from orthopedics ভালো নিউট্রিশন লাগবে, নিউট্রিশন দিতে হবে রেগুলার বেসিসে, অনেক সময় কেয়ার নিতে হবে, নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন প্রপার মেনটেন করতে হবে। অ্যাপার্ট ফ্রম অর্থোপেডিক প্রবলেম, চোখের প্রবলেম থাকলে সেটাকে ভিশন ঠিক রাখতে হবে, দরকার লাগলে গ্লাস স্পেক্স ইউজ করতে হবে। এডিকুয়েট নিউরোলজিক্যাল প্রবলেম থাকলে তার একটু কন্ট্রোল ট্রিটমেন্ট করতে হবে। ব্যালেন্স ইস্যু থাকলে তাহলে ব্যালেন্সের সমস্যাটাকে সলভ করতে হবে ফিজিওথেরাপি এক্সারসাইজ করিয়ে আর নিউরো ডক্টরকে দেখিয়ে। পোশ্চারটা একদিকে বেঁকে গিয়ে থাকলে বা সামনের দিকে ঝুঁকে গিয়ে থাকলে তার মোল্ডেড ব্রেস, কাস্টমাইজড ব্রেস দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে, পোশ্চার কারেক্ট করতে হবে। আর বাড়িতে যেটা বললাম মডিফিকেশনস, কার্পেটের উপরে ধ্যান দিতে হবে, আপনার বেডের উপরে ক্রাম্বলিং আছে কিনা, ভাঁজ হয়ে আছে কিনা সেগুলো দেখতে হবে। অ্যাডিকুয়েট বাড়িতে লাইটের ব্যবস্থা ঠিক রাখতে হবে। কর্নার্স, ডার্ক কর্নার্সগুলো যেখানে আমাদের সিনিয়র লোকে বসে বা ঘুরে বেড়ায় তা সেই জায়গাগুলোতে ভালো লাইটিং রাখতে হবে। বাথরুম শুড বি ড্রাই অ্যান্ড ক্লিন, যেটাতে স্লিপারি বাথরুমে এই ফ্র্যাকচারগুলো বেশি হয়। অ্যান্ড রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। যেটা ক্রনিক প্রবলেম, অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডাইলোসিস, তার অ্যাডিকুয়েট ম্যানেজ করতে হবে সেটাকে। ইট শুড বি আন্ডার কন্ট্রোল, রেগুলার বেসিসে ডক্টর ফলো আপ করিয়ে এক্সারসাইজ করানো, অস্টিওপোরোসিসে রেগুলার ট্রিটমেন্ট করানো, এগুলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে। অ্যান্ড যে ফ্র্যাকচারগুলো আমি বললাম সে ফ্র্যাকচারগুলোর ভিজিলেন্ট থাকতে হবে, স্পেশালি ইন স্পাইনাল ফ্র্যাকচার হলে তাহলে আর্জেন্ট অ্যাটেনশন দিতে হবে। অ্যান্ড যে কোনো ফ্র্যাকচার বা ইঞ্জুরি বা আর্থরাইটিসে ব্যথাটা যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে, রেজাল্ট আউটকামটা অত ভালো হবে। সেই জন্য ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি to take care of our senior population, because that group really needs good care, regular care and proper attention. So I think with this I would like to finish my talk. Thank you so much. আপনাদের আর প্রবাবলি কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।